পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার লিখিত পরীক্ষাতে পরিবেশ বিজ্ঞান থেকে কীরকম প্রশ্ন কমন আসে দেখব আজকের এই ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা 2026 সালে আসন্ন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 20টি প্রশ্ন উত্তর দেখে নেব। যে 20টি প্রশ্ন উত্তর বারবার আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে কমন আসতে দেখা গেছে এবং 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখে নেবে এবং এই ক্লাসের একদম ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। 2026 সালের জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের জন্য অবশ্যই তোমরা একটু আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবে এরকমই একদম ফ্রি ক্লাস পাওয়ার জন্য। দেখো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। পরিবেশ বিজ্ঞান থেকে এই প্রশ্নটি বারবার আমাদের পরীক্ষায় আসে যে ভারতের সবুজ বিপ্লবের জনক কে? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষাতে, যেমন চারটি অপশন থাকবে সেম এখানে চারটি অপশন রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশনে দেখতে পাচ্ছ খতে এম.এন. স্বামীনাথ। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এন. স্বামীনাথ। ঠিক আছে, ডক্টর এম.এন. স্বামীনাথকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তার প্রচেষ্টায় উচ্চ ফলনশীল বীজের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। অপশন খ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 2026 সালে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুটো পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা চাইলে আমাদের কাছ থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারো। নিজের ফোন থেকে নিজের হোয়াটসঅ্যাপ থেকেই তোমরা প্রিপারেশন করতে পারবে, যেখানে রেকর্ডিং ক্লাস, ক্লাস টাস্ক, পিডিএফ, মক টেস্ট, নোট সমস্ত কিছু পাবে নিজের ফোন থেকে, নিজের হোয়াটসঅ্যাপ থেকেই তোমরা করতে পারবে। তাও আবার নিজের টাইম মতো সমস্ত কিছু প্রিপারেশন তোমরা কিন্তু নিতে পারবে। যারা যারা আমাদের কাছে পেড ব্যাচ নিতে চাইছো স্ক্রিনে দেওয়া এই নাম্বার 9647151708 এই নম্বরে জাস্ট হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে আমরা দুটো ডেমো ক্লাস এবং ডিটেলস তোমাদেরকে দেবো আমাদের ব্যাচের ব্যাপারে। সেগুলো দেখো, দেখার পরে যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা জয়েন করতে পারো। সামনে আগস্ট মাসে আমাদের কিন্তু নতুন ব্যাচ 2026 সালের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য নতুন ব্যাচ কিন্তু আমাদের শুরু হতে যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ভূতলে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, বারবার আমাদের পরীক্ষাতে আসতে দেখা যায়। যার সঠিক উত্তর হচ্ছে ব্যারোমিটার। দেখো এখানে খতে রয়েছে ব্যারোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যারোমিটার দ্বারা ভূতলের বায়ুর চাপ পরিমাপ করা হয় এবং আবহাওয়ার পূর্বাভাসে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশন খ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ফ্লুরোসিস রোগে মানুষের কোনটি ক্ষতিগ্রস্ত হয়? চারটি অপশন এখান থেকে দেখতে পাচ্ছ, তো এর মধ্যে কোনটি ফ্লুরোসিস রোগের দ্বারা মানুষের ক্ষতি হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে দেখো গতে রয়েছে দাঁত। দাঁত হচ্ছে সঠিক উত্তর। পানীয় জলে অতিরিক্ত ফ্লোরাইড থাকলে ফ্লুরোসিস রোগ হয়, যার ফলে প্রথমে দাঁত ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও মনে রাখতে হবে যে দীর্ঘদিন অতিরিক্ত ফ্লোরাইড গ্রহণ করলে হাড়েরও আক্রান্ত হতে পারে, হাড়ও ক্ষতি হতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে দাঁত। অপশন গ। নেক্সট কোশ্চেন 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে জলদাপাড়ায় কোন প্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে প্রকল্প গড়ে তোলা হয়েছে? যার সঠিক উত্তর হচ্ছে গন্ডার। কতে রয়েছে দেখো গন্ডার হচ্ছে সঠিক উত্তর। জলদাপাড়া জাতীয় উদ্যান এক সিংহ ভারতীয় গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। ঠিক আছে, এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন 5 নম্বরে বলা হয়েছে যে এনইএসি গঠিত হয় কবে? এনইএসি গঠিত হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে 1986-তে এনইএসি গঠিত হয়েছিল। পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে 1986 সালে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের উদ্যোগে কিন্তু এটা শুরু হয়েছিল। এনইএসি 1986 সালে শুরু হয়েছিল। অপশন ক। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার আমাদের পরীক্ষাতে কমন এসেছিল এর আগে, যে চিপকো আন্দোলন প্রথম শুরু হয় কবে? চিপকো আন্দোলন প্রথম শুরু হয় কবে? তো চিপকো আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডে বন সংরক্ষণের উদ্দেশ্যে শুরু হয়েছিল। এখানে মনে রাখতে হবে যে এই আন্দোলনে মানুষ গাছ জড়িয়ে ধরে গাছ কাটা বন্ধ করেছিল। সঠিক উত্তর 1973। ঘতে রয়েছে দেখো 1973 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বরের প্রশ্ন বলা হয়েছে যে
ভারতবর্ষে লোকদায় বীমা আইন চালু হয় কবে? ভারতবর্ষে লোকদায় বীমা আইন চালু হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে 1991 চালু হয়েছিল এটি। ঠিক আছে, 1991 এই যে বিমা, সেই বিমাটি চালু হয়েছিল 1991। শিল্প দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য এটা কিন্তু চালু হয়েছিল। তাহলে এখানে 1991 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে কোন দেশকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়? বারবার আমাদের পরীক্ষাতে এটা কিন্তু আসে যে কোন দেশকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়। সঠিক উত্তর হচ্ছে ভারতকে। ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় কারণ এখানকার জলবায়ু ও কৃষি প্রধানত মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। মনে রাখতে হবে যে ভারতের প্রায় 75% বার্ষিক বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকেই কিন্তু হয়ে থাকে। তাহলে ভারত হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ভিয়েনা ঘোষণা কত সালে হয়? ভিয়েনা ঘোষণা কত সালে হয়? যার সঠিক উত্তর হচ্ছে 1993 সালে হয়েছিল। ভিয়েনা ঘোষণা 1993 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানব অধিকার সম্মেলনে গৃহীত হয়েছিল 1993। ঘ দেখো এটা সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে গ্রিন বেঞ্চ গঠিত হয় কবে? গ্রিন বেঞ্চ গঠিত হয় কবে? তো গ্রিন বেঞ্চ পরিবেশ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য 1996 সালে কলকাতা হাইকোর্টে প্রথম গঠিত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে 1996 ক। নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে ভারতে সবুজ বিপ্লবের জনক কে? ভারতে সবুজ বিপ্লবের জনক কে? সঠিক উত্তর হচ্ছে MS স্বামীনাথ। MS স্বামীনাথ, দেখো এখানে কতে রয়েছে ডক্টর MS স্বামীনাথকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তার প্রচেষ্টায় খাদ্যশস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বরে বলা হয়েছে যে বর্তমানে ভারতে মাথাপিছু ব্যবহারযোগ্য জমির পরিমাণ কত? বর্তমানে ভারতে মাথাপিছু ব্যবহারযোগ্য জমির পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে 0.01 হেক্টর। এটা 0.01 থেকে 0.12 হেক্টর পর্যন্ত হয়। ঠিক আছে, তো জনসংখ্যা বৃদ্ধি ও জমির বিভাজনের কারণে ভারতে মাথাপিছু ব্যবহারযোগ্য বা আবাদযোগ্য জমির পরিমাণ বর্তমানে প্রায় 0.10 হেক্টর। 0.10। ঘ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 13 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দেখো যে প্রতি বছর পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান চাষের অযোগ্য জমির পরিমাণ কত? যার সঠিক উত্তর হচ্ছে 100 হেক্টর। 100 হেক্টর। ঘ হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রতি বছর পৃথিবীতে প্রায় 100 হেক্টর, বা এটা কিন্তু অ্যাকচুয়ালি 100 মিলিয়ন বা 10 কোটি হেক্টর হবে, কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ সময় এখানে 100 হেক্টরটাই দেখতে পাওয়া যায়। তো 100 হেক্টর উর্বর জমি অবক্ষয় ও মরুকরণের কারণে চাষের অযোগ্য হয়ে পড়ে। তাহলে ঘ হচ্ছে 100 হেক্টর এখানে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে প্রতি বছর পৃথিবীর কবলিত জমির পরিমাণ কত? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে 70 লক্ষ হেক্টর। ঘতে রয়েছে দেখো প্রতি বছর পৃথিবীতে প্রায় 70 লক্ষ হেক্টর জমি মরুকরণ বা অবক্ষয়ের কবলে পড়ে। ঠিক আছে, তাহলে এখানে ঘ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বরে বলা হয়েছে এখানে যে বলা হয়েছে কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হলো কোনটি? সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে দেখো কীটনাশকের প্রয়োগে ক্ষতিকর কীটপতঙ্গের সঙ্গে সঙ্গে বেশ কিছু উপকারী প্রাণীরও মৃত্যু ঘটে। এটা তো অ্যান্সার হবে। পাশাপাশি এখানে বেশিরভাগ কীটপতঙ্গ মারা যায় ও জৈব বিবর্ধন প্রক্রিয়ায় বিভিন্ন প্রাণীর দেহে বিষক্রিয়া ঘটায়। এই দুটোই সঠিক উত্তর হবে। তাহলে অপশন গ দেখো এখানে সঠিক উত্তর। কীটনাশক ক্ষতিকারক কীটেদের পাশাপাশি অনেক উপকারী প্রাণীকেও ক্ষতি করে এবং খাদ্য শৃঙ্খলে জৈব বিবর্ধন ঘটায়। গ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর, বলা হয়েছে যে কৃষিতে সুস্থায়িত্বের ভাবনা আসার আগেই এই চিন্তাধারার প্রতিফলন ঘটে। কোন চিন্তাধারার? এখানে দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখানে জলাশয়ের মাছ চাষের ক্ষেত্রে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কৃষিতে সুস্থায়িত্বের ধারণা আসার আগেই জলাশয়ের মাছ চাষের টেকসই ব্যবস্থাপনা প্রয়োগ দেখা যায়। মাছের প্রাকৃতিক উৎপাদন বজায় রেখে সম্পদের ব্যবহার করাই এর মূল উদ্দেশ্য।
কোয়া হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা হলো কি? কৃষিক্ষেত্রে যে কীটনাশক প্রয়োগ করা হয় তার সমস্যা কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো খতে রয়েছে এখানে অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগে। অত্যাধিক রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বরতা কমে এবং পরিবেশ দূষিত হয়। এটি কৃষিক্ষেত্রে দীর্ঘমেয়াদী ক্ষতির একটি প্রধান কারণ। তাহলে খ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 18 নম্বরে বলা হয়েছে যে নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশে শ্বসন ক্রিয়ার হার সালোক সংশ্লেষের কত? দেখো এখানে কত %? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 10%। খতে রয়েছে দেখো 10%। নাতিশীতোষ্ণ অঞ্চলে দেশে শ্বসন ক্রিয়ার হার সাধারণত সালোক সংশ্লেষের প্রায় 10%। ঠিক আছে, চলো 19 নম্বর কোশ্চেন দেখি। নেক্সট 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত কৃষি বিষ হলো কোনটি? তো বর্তমানে সবচেয়ে বেশি বিক্রিত কৃষি বিষ হচ্ছে কীটনাশক। কতে রয়েছে দেখো বর্তমানে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ও বিক্রিত কৃষি বিষ হলো কীটনাশক। এটি ক্ষতিকর পোকামাকড় দমন করার জন্য ব্যবহার করা হয়। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে ক্রান্তীয় অঞ্চলের ফসলে বেশি মাত্রায় কীটের আক্রমণ ঘটে, তার কারণ কি? চারটি অপশান এখান থেকে দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান কোয়া। দেখো অনুকূল তাপমাত্রা ও আর্দ্র জলবায়ু। ক্রান্তীয় অঞ্চলে সারা বছর উষ্ণ তাপমাত্রা ও বেশি আর্দ্রতা থাকায় কীটপতঙ্গের বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়, তাই এখানে ফসলে কীটের আক্রমণ বেশি হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে এরকমই ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য। এবং যারা পেড ক্লাস করতে চাইছো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তাহলে দুটো ডেমো ক্লাস এবং ডিটেলস তোমাদেরকে দেবো। দেখার পরে ভালো লাগলে তোমরা পেড ক্লাসে জয়েন করতে পারবে। নিজের ফোন থেকে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ক্লাস করতে পারবে, প্লাস পিডিএফ নোটস মক টেস্ট সমস্ত কিছু দিতে পারবে, তাও আবার নিজের টাইম মতো সব রেকর্ডেড ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাবে। ধন্যবাদ।